আমাদের প্লে লিস্টে তৃতীয় ভিডিও এটা। পুরো প্লে লিস্টের লিঙ্কটা পাবে নিচের ডেসক্রিপশন বক্সে। এবার আমরা বার্নসাইডের কায়দাটা থেকে পোলিয়ার কায়দাটার দিকে এগোব। তার জন্য আমরা একটা উদাহরণ নেব কেমিস্ট্রি থেকে। এই যে জিনিসটা, এটা একটা মলিকিউল বা অণু, যার নাম হলো সাইক্লোপ্রোপেন C3H6। এটা যার অণু, সেটা হলো একটা যৌগ পদার্থ, মানে যাকে ইংরাজিতে বলে কম্পাউন্ড। এরকম পদার্থের অণু তৈরি হয় বিভিন্ন ধরনের অ্যাটম বা পরমাণু দিয়ে। এতে যেমন আছে 3টে কার্বনের অ্যাটম আর 6টা হাইড্রোজেনের অ্যাটম। কালোগুলো হলো কার্বন আর নীলগুলো হলো হাইড্রোজেন। বৈজ্ঞানিকেরা একটা কায়দা বার করেছেন যেটা দিয়ে এক বা একাধিক কার্বন অ্যাটমকে রেডিও অ্যাক্টিভ করে তোলা যায়। যেমন আমরা এই কার্বন অ্যাটমটাকে রেডিও অ্যাক্টিভ করে দিলাম। আর হাইড্রোজেন অ্যাটমগুলোর এক বা একাধিকের জায়গায় গুঁজে দেওয়া যায় ফ্লোরিন বা আয়োডিন বা অন্যান্য জিনিসও গুঁজে দেওয়া যায়। আমাদের এখানে হলুদটা হচ্ছে ফ্লোরিন আর বেগুনিটা হচ্ছে আয়োডিন। সব মিলিয়ে ব্যাপারটা বুঝলে তো? আমরা প্রকৃতি থেকে অণুর কাঠামোটা ধার নিচ্ছি, কিন্তু সেই কাঠামোতে ঢুকিয়ে দিচ্ছি নিজেদের ইচ্ছে মতো জিনিসপত্র। এইভাবে যে নতুন পদার্থটা তৈরি হলো তাকে বলে একটা ডিরাইভড কম্পাউন্ড। অবশ্য যে কোনো অ্যাটমের জায়গায় যে কোনো অ্যাটম গুঁজে দেওয়া চলে না, সে কাজটা করতে হয় কেমিস্ট্রির ব্যাকরণ মেনে। সুতরাং ব্যাপারটা এইরকম, একটা কোনো কম্পাউন্ড আছে, তার একটা নিজস্ব কাঠামো আছে। এবার তার প্রতিটা অ্যাটমের জায়গায় তার কি কি অ্যাটম গুঁজে দেওয়া যায় তার একটা তালিকা আছে। যেমন আমরা কার্বন অ্যাটমগুলোকে নিরীহ কার্বনও রাখতে পারি অথবা রেডিও অ্যাক্টিভ আরও করে দিতে পারি। আবার হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন নিজে তো থাকতে পারে, অথবা সেটার জায়গায় আনতে পারি ফ্লোরিন F বা আয়োডিন I। প্রশ্ন হলো, এরকম ভাবে একটা কাঠামো থেকে মোট কতগুলো ডিরাইভড কম্পাউন্ড বানানো সম্ভব? এটাও যে সেই ম্যাটের মতোই গল্প, আশা করি বুঝতে পারছো। কারণ ধরো আমরা শুরু করছি প্রাকৃতিক জিনিসটা নিয়ে। এবার আমরা বললাম যে আমরা ঠিক একটা কার্বনকে আর করব আর ঠিক 2টো হাইড্রোজেনকে বদলাবো, একটাকে ফ্লোরিন আর অন্যটাকে আয়োডিন বানাবো। কাজটা আমরা 3 ভাবে করে দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে যেন 3টে আলাদা ডিরাইভড কম্পাউন্ড পেলাম, আসলে কিন্তু তা নয়। কারণ এইটাকে খানিকটা ঘোরালেই দেখবে যে আসলে এইটা এবং এইটা হচ্ছে একই মলিকিউল, কিন্তু এইটা সত্যি সত্যি আলাদা। কারণ দেখো, এখানে বেগুনিটা লেগে আছে কমলার সঙ্গে গায়ে, কিন্তু এখানে বেগুনি এখানে আর কমলাটা রয়েছে আলাদা জায়গায়। সুতরাং যতই ঘোরাও এটাকে তুমি এইটা বানাতে পারবে না। বার্নসাইডের যে কায়দাটা গত ভিডিওতে শিখেছি সেটা ব্যবহার করে আমরা গুনতে পারবো মোট কটা ডিরাইভড কম্পাউন্ড সম্ভব। প্রথমে সেটা দেখাই, তারপর স্বভাবতই প্রশ্ন উঠবে সেই সব ডিরাইভড কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলা কি কি। সেই প্রশ্নের উত্তর বেরোবে পোলিয়ার কায়দাটা দিয়ে। এই হলো আমাদের অণুটা, এর উপরেই আমরা বার্নসাইডের কায়দাটা লাগাবো। এর জন্য কতভাবে এই অণুটাকে নিজের সাথে নিজে ফিট করে বসানো যায় দেখি। এর মাঝখানে যে ত্রিভুজটা আছে সেটা একটা সমবাহু ত্রিভুজ, তাই 120 ডিগ্রি এভাবে ঘুরিয়ে দিলে ফের নিজের সাথে ফিট করে যাবে। এইভাবে ঘোরানোটার নাম দিলাম 120। যদি একই পরিমাণ ঘোরানো উল্টো দিকে করতাম তবে ফিট করত, এর নাম দেব -120।
এই অণুটাকে এপাশ থেকে দেখলে যেমন ওপাশ থেকে দেখলেও তাই। তাই যদি মাঝের ত্রিভুজটার একটা মধ্যমাকে কেন্দ্র করে 180 ডিগ্রি এভাবে ঘুরিয়ে দাও, তবেও ফের নিজের সাথে ফিট করে যাবে। এটাকে বলবো ফ্লিপ 1। এরকম মধ্যমা আছে 3টে, একটা তো দেখলাম। যদি এই কার্বন অ্যাটমটার মধ্য দিয়ে যাওয়া যে মধ্যমাটা সেটা নাও, তবে ঘোরাটা হবে এরকম, নাম দাও ফ্লিপ 2। আর অন্য মধ্যমাটা বরাবর ঘোরালে হবে এরকম। আরো একভাবে নিজের সাথে নিজে ফিট করে বসানো যায় সরকারি বাবুদের কায়দায়, কিছু না করে। তার মানে মোট 6 ভাবে অণুটাকে নিজের সাথে ফিট করে বসানো যায়। এই 6 জনের জন্য আমরা সাইকেল বার করব। প্রথমে এই 120 ডিগ্রিটার পালা। এটা কি জিনিস মনে আছে তো? এখানে আরেকবার সেটা করে দেখাচ্ছি। সাইকেল বোঝার জন্য আমরা শুরু করব রং টং বাদ দিয়ে। প্রথমে দেখি এই যে অ্যাটমটা সেটা কোথায় যাচ্ছে। এটা যাচ্ছে এখানে, সেটা যাচ্ছে এখানে, সেটা আবার ফিরে আসছে এখানে। তার মানে একটা সাইকেল পেলাম। সাইকেলে সবাইকেই একই রঙে দেখিয়েছি। একইভাবে এই 3টে অ্যাটম, এটা, এটা এবং এটা, এরা নিজেদের মধ্যে সাইকেল বানাচ্ছে, তাই ওদেরকেও এক রং করে দিলাম। আর ওদিকের 3টে মিলেও একটা সাইকেল হচ্ছে। এই রংগুলো দেখেই আমরা চট করে বুঝে যাব কতগুলো সাইকেল এবং কি কি। এটা আমাদের এক্ষুনি কাজে লাগবে। আগে বাকি 5 জনের জন্য এরকম সাইকেলের ছবি বানিয়ে নিই। এর পরের ঘোরানোটার বেলাতেও সাইকেলগুলো এটারই মতো, তাই ছবিটা একই। এবার ফ্লিপ 1 এর পালা। এটা কিরকম ছিল একটু মনে করে নেওয়া যাক। বোঝাই যাচ্ছে যে এই দুটো অ্যাটম মিলে একটা সাইকেল রচনা করেছে। এটা যাচ্ছে এখানে আর এটা যাচ্ছে এখানে। আবার লক্ষ্য করো, এই অ্যাটমটা ঘুরে চলে যাচ্ছে ওই পিছনে, আর পিছনের অ্যাটমটা ঘুরে চলে আসছে এটাতে। ফলে এরা দুজনও একটা সাইকেল রচনা করেছে। আর একইভাবে এটা এবং এটাও একটা সাইকেল রচনা করেছে। কিন্তু লক্ষ্য করো, এই অ্যাটমটা কিন্তু কোথাও যাচ্ছে না, ও ওখানেই বসে থাকছে। তার মানে এটাও একটা সাইকেল যার দৈর্ঘ্য হচ্ছে 1। আর বাকি যে দুটো পড়ে রইল তারা মিলেও একটা সাইকেল হচ্ছে। এই ছবিটাকেও জমিয়ে রাখা যাক। এরপরে আসছে ফ্লিপ 2। এটা কিরকম একটু মনে করে নাও। সাইকেলগুলো এখানেও আগেরটারই মতো, তবে একেবারে হুবহু এক নয়। যেমন এখানেও একটা 1 দৈর্ঘ্যের সাইকেল আছে, কিন্তু সেটা এখন এখানে, আগের বার ছিল এখানে। এটাকেও জমিয়ে রাখা যাক। একই রকম কথা খাটবে ফ্লিপ 3 এর বেলাতেও। এটা ছিল এই রকম। এখানে পিছনের কার্বন অ্যাটমটা স্থির থাকবে, আর বাকি সাইকেলগুলো সেরকম ভাবে তালে তালে এক ঘর করে ঘুরে যাবে। এটাকেও আমাদের ভাড়ারে ঢুকিয়ে রাখা যায়। আর কিছু যদি তুমি না করো, তবে তো সব অ্যাটমই নিজের জায়গাতেই থাকবে। মানে প্রতিটা অ্যাটমই একটা করে সাইকেলের জন্ম দেবে, সব সাইকেলেরই দৈর্ঘ্য হবে 1 করে। তবে সব মিলিয়ে আমরা পাচ্ছি এই 6টা ছবি। এবার আমরা বার করব প্রতিটা ঘোরানোর জন্য কতগুলো ডিজাইন বা অণু অপরিবর্তিত থাকবে। মূল কায়দাটা তো জানি, একটা সাইকেলের সব অ্যাটমকেই একই ধরনের হতে হবে। একটা সাইকেলের অ্যাটমের ধরনের সঙ্গে অন্য সাইকেলের অ্যাটমের ধরনের কোনো সম্পর্ক নেই। প্রথমে এই 120 ডিগ্রিটাকে দেখি। এখানে 3টে সাইকেল আছে। দুপাশের দুটো হচ্ছে হাইড্রোজেনের সাইকেল, এই লাল আর নীল, আর মাঝের কালোটা হচ্ছে কার্বনের সাইকেল। আমরা হাইড্রোজেনের জায়গায় মোট 3 রকমের অ্যাটম দিতে পারি, মনে আছে তো? হাইড্রোজেন, ফ্লোরিন আর আয়োডিন। সুতরাং হাইড্রোজেনের সাইকেল দুটোতে মোট 3 স্কোয়ার 3^2 ভাবে অ্যাটম বসানো যায়। 3টে চয়েস আর 2টো সাইকেল।
এদিকে কার্বনের জায়গায় আনা যায় খালি আর, মানে খালি দুটো চয়েস, কার্বন এমনি কার্বন আর নয়তো রেডিও অ্যাক্টিভ কার্বন, তাহলে দুটো চয়েস। আর এরকম একটাই সাইকেল আছে, তাই ওতে অ্যাটম বসানো যাবে 2⁻1 ভাবে। এর পরেরটা -120 ঠিক একই রকম। এবার এই ফ্লিপ 1 এর প্রসঙ্গে আসে। এখানে 3টে আছে হাইড্রোজেনের সাইকেল, সুতরাং এদের ভরা যাবে 3⁻3 ভাবে, কারণ 3টে চয়েস। আর কার্বনের সাইকেল আছে দুটো, ওদের প্রত্যেকের জন্য আবার দুটো চয়েস, তাই ওদের ভরা যাবে 2⁻2 ভাবে। আর বাকি দুটো ফ্লিপের বেলাতেও সংখ্যাটা একই। একেবারে শেষেরটার বেলায় 6টা হাইড্রোজেনের সাইকেল আর 3টে কার্বনের সাইকেল, তাই অ্যাটম বসানো যাবে মোট 3⁶ গুণ 2⁻3 ভাবে। এবার যদি এদের সবার গড় নিই তবে পাবো 1032। তার মানে মোট 1032 খানা আলাদা আলাদা অণু বানানো যাবে এই কাঠামোটা ব্যবহার করে। দিব্যি জিনিস। কিন্তু এতেও কেমিস্টদের মন উঠল না। তারা খালি এই মোট সংখ্যাটা জেনে সন্তুষ্ট নয়, তারা চায় এই যাবতীয় ডিরাইভড কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলাগুলো। সেটা বার্নসাইডের কায়দাটার ক্ষমতার বাইরে, সেখানেই ডাক পড়বে পোলিয়ার কায়দাটার। পোলিয়ার কায়দাটা একেবারেই বার্নসাইডের কায়দাটারই মতো। একটু আগে যা যা করলাম তার প্রায় সবকিছু এখানেও লাগবে, খালি এই শেষের কলামটা একটু অন্যভাবে করতে হবে। এখানে আমরা ব্যবহার করছিলাম এই রূপটা, কতগুলো চয়েস টু দি পাওয়ার সংখ্যা। এখন ব্যবহার করব এই রূপটা, ধরন, নিচে দৈর্ঘ্য আর উপরে সংখ্যা। এখানে ধরন মানে কার্বন জাতীয় নাকি হাইড্রোজেন জাতীয়। মনে রেখো, একই সাইকেলের সব অ্যাটমই একই ধরনের। একটা কার্বন ঘুরে গিয়ে কখনো একটা হাইড্রোজেনের জায়গায় যেতে পারে না, কারণ তাতে কাঠামোটাই যাবে ঘেঁটে। আর দৈর্ঘ্য মানে সাইকেলটাতে কতগুলো অ্যাটম আছে। বার্নসাইডের পদ্ধতিতে কিন্তু সাইকেলটা কত লম্বা সেটার কোনো ভূমিকা ছিল না, কতগুলো সাইকেল আছে সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ ছিল। পোলিয়ার কায়দায় আমরা সাইকেলের দৈর্ঘ্যটাও হিসেবে নিচ্ছি। আর সংখ্যা মানে ওই ধরন এবং ওই দৈর্ঘ্যে কতগুলো সাইকেল আছে। গুলিয়ে যাচ্ছে তো? একটা উদাহরণ দেখা যাক। ধরো এই প্রথমটা, এখানে উত্তরটা হবে এইটা। এটা কি করে এলো দেখি। এখানে হাইড্রোজেন জাতীয় অ্যাটমের সাইকেল কতগুলো আছে? দুটো। এই লালগুলো মিলে একটা আর নীলগুলো মিলে আরেকটা। এরা দুজনেই দৈর্ঘ্যে 3, সেই জন্যই আমরা H3 লিখেছি। H অক্ষর ব্যবহার করেছি ধরন বোঝানোর জন্য, আর 3 হলো দৈর্ঘ্য। এরকম দুটো সাইকেল আছে, তাই H3 ওপরে স্কোয়ার লিখেছি। একইভাবে কার্বন জাতীয় অ্যাটম নিয়ে ঠিক একটাই সাইকেল আছে, তাই জন্য এখানে পাওয়ারে আছে 1। আর কার্বন জাতীয়, তাই অক্ষরটা লিখেছি C, আর তার দৈর্ঘ্য হচ্ছে 3, সেই জন্য এই C3। তা পাওয়ার যদি 1 থাকে সেটা না লিখলেও চলে, তাই এটাকে সংক্ষেপে লিখব H3² C3। পরেরটাতে নতুন কিছু নেই, ওই একই জিনিস। এরপরে আছে ফ্লিপ 1। এখানে হাইড্রোজেন জাতীয়দের নিয়ে 3টে সাইকেল আছে, লালগুলো, নীলগুলো আর সবুজগুলো। প্রত্যেকটা রঙেরই ঠিক দুটো করে অ্যাটম আছে, তার মানে প্রতিটা সাইকেলেরই দৈর্ঘ্য 2, সেই জন্যই H2³। কার্বনের বেলাতে আছে খালি দুটো সাইকেল, তার মধ্যে একটা কালো একাই রয়েছে, এই কালোটা, আর ওই তলার বেগুনি দুটো মিলে 2 দৈর্ঘ্যের একটা সাইকেল, তাই C2। তাই হয়েছে আমার C1 গুণ C2। এবং এর পরের দুটো ফ্লিপের ক্ষেত্রেও ঠিক ওই একই কথা খাটে। এবার আসি কোনো কিছু না করার বেলা। এখানে সবাই নিজেই নিজের সাইকেল, সবগুলো সাইকেলেরই দৈর্ঘ্য হচ্ছে 1। এর মধ্যে 6টা হাইড্রোজেনদের আর 3টে কার্বনদের, তাই H1⁶ এবং C1⁻3।
এইবার আমরা বার্নসাইডের মতো এগোবো, এদের গড় বার করব। আগের বার আমরা একটা সংখ্যা পেয়েছিলাম, এবার পেলাম একটা দাঁত বার করা পলিনোমিয়াল। এখানে ভেরিয়েবল আছে মোট 6টা, h1, h2, h3, c1, c2 আর c3। এবার আমরা সাইকেলগুলো ভরব, অর্থাৎ সাইকেলের মধ্যে বিভিন্ন জিনিস ঢোকাতে শুরু করব। প্রথমে হাইড্রোজেন জাতীয় অ্যাটমদের দেখি। ওদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের 3টে চয়েস আছে, H, F আর I। আর কার্বন জাতীয়দের বেলায় আছে 2টো চয়েস, C এবং R। C মানে এমনি কার্বন, R মানে রেডিও অ্যাক্টিভ কার্বন। সুতরাং যদি একটা সাইকেলে I খানা অ্যাটম থাকে, তবে হয় I খানাই H বসাতে হবে, বা I খানাই F বসাতে হবে, বা I খানাই I বসাতে হবে, মানে I মানে আয়োডিন বললাম। এই কথাটাই আমরা প্রকাশ করব এইভাবে, HI সমান সমান H টু দি পাওয়ার I প্লাস F টু দি পাওয়ার I প্লাস I টু দি পাওয়ার I। এখানে ভাবতে পারো যেন গুণ হলো এবং আর যোগ হলো অথবা, তাহলে H টু দি পাওয়ার I মানে H এবং H এবং H I বার, অথবা F এবং F এবং F I বার, অথবা I এবং I এবং I বার। তাই আমরা লিখেছি HI সমান সমান H টু দি পাওয়ার I প্লাস F টু দি পাওয়ার I প্লাস I টু দি পাওয়ার I। এবং একইভাবে আমরা কার্বনদের বেলাতেও লিখব CI হচ্ছে C টু দি পাওয়ার I প্লাস R টু দি পাওয়ার I। এই দুটো জিনিস এবার আমরা এই পলিনোমিয়ালের পেটে ঢোকাবো, মানে যেখানে যেখানে HI আছে, H1, H2, H3 আছে, সেখানে এটা বসাবো, যেখানে যেখানে CI আছে সেখানে এটা বসাবো। তাহলে একটা দুর্দান্ত পদার্থ তৈরি হবে, বুঝতেই পারছো। কিন্তু তাতে ভয় পেলে চলবে না। মনে রেখো, আমরা আগেই দেখেছি 1032 রকমের আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি হতে পারে, এবং আমরা তাদের সববার কেমিক্যাল ফর্মুলা চাইছি। সুতরাং উত্তরটা যে নিতান্ত নিরীহ কিছু হবে না সেটা বুঝতেই পারো। কিন্তু তাও এই পলিনোমিয়ালে এই জিনিসগুলো বসিয়ে পুরোটাকে এক্সপান্ড করা হাতে করা দুঃসাধ্য। তাই আমরা কম্পিউটারের সাহায্য নেব, এবং সেই গল্পটা আসবে পরের ভিডিওতে।